ড্রয়িং রুমে এসে দেখলাম নিলয় অফিসে যাওয়ার জন্য বের হচ্ছে। মেজাজটা আমার খিটখিটে হয়ে গেল। তখন আমি মেজাজ দেখিয়ে বললাম, আমার হাতের রান্না তো এখন আর তোমার মুখে লাগে না, না খেয়ে চলে যাচ্ছ। কেউ কি অমৃত রান্না করে নিয়ে দাঁড়িয়ে আছে নাকি যে আমার হাতে বিষ মুখে তোলা যায় না? আমার কথায় সেও মেজাজ দেখিয়ে বলল, সকালে রান্না শেষ করতে যদি দুপুর বানিয়ে দাও তাহলে কি আর খেয়ে যাওয়ার উপায় থাকে? নবাব জাদির তো সকাল 8টা না হলে ঘুম ভাঙে না। আমিও বিরক্তি গলায় বললাম, ঘরে একটা মেয়ে আছে, সেদিকে কি নজর আছে? তাদের সবকিছু তো আমাকেই দেখতে হয়। একটু খাবারও কি বেড়ে খেতে পারো না তুমি? সে ভ্রুকুচকে বলল, তোমার ঘ্যান ঘ্যান শুনে অফিসে যেতে আর ভালো লাগে না, বলেই চলে গেল। আমি পেছন থেকে বললাম, আরে টিফিন বক্সটা তো নিয়ে যাও। সে পেছনে ফিরে বলল, আমার জন্য অমৃত নিয়ে বসে আছে, তোমার হাতের বিষ খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার, বলেই নিলয় চলে গেল। আমার মনটা খারাপ হয়ে গেল। খাবার টেবিলে বসে আমার মেয়ে উষ্ণতা মা মা করে ডাকতে লাগলো। মেয়ের ডাক শুনে চোখের কোণে জমানো এক ফোঁটা পানি মুছে খাবার টেবিলের দিকে চলে গেলাম। ডাইনিং টেবিলের কাছে আসতে উষ্ণতা বলল, মা প্রচুর খিদে পেয়েছে, খেতে দাও। রান্নাঘরে গিয়ে দেখি ডেক্সিতে তরকারি নেই, সবজিও কম। বুঝতে পারলাম নিলয় আমাকে না জানিয়ে টিফিন বক্সে করে খাবার নিয়ে গেছে। টিফিন বক্সটাও ঘরের কোথাও নেই। পাশে দুটো প্লেটে আমারও উষ্ণতার খাবারটাও ঢাকা দেওয়া। মুচকি হেসে মনে মনে ভাবলাম, মানুষটা পারেও বটে, যাওয়ার আগে রোজ আমাকে রাগাতেই হবে। সন্ধ্যা করিয়ে রাত হতে গেল। খাটের উপর মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 11টা বাজে। এখনো তার খোঁজ নেই। কোথায় কি করে সৃষ্টিকর্তা ভালো করেই জানে। এত কিসের কাজ যে রাত 11টা বেজে যাবে? মেজাজটা আর ধরে রাখতে না পেরে মোবাইলটা নিয়ে তাকে কল দিলাম। রিং পড়ছে, তবুও কল পিক করে না। মেজাজটা আরো খারাপ হয়ে গেল। আবারও কল দিলাম। একটা রিং পড়ার সাথে সাথে কলটা রিসিভ করে বললাম, এত রাত অবধি কিসের কাজ তোমার? অপর প্রান্ত থেকে সে বলল, দরজা খুলে দাও। আমি খাট থেকে নেমে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতে একটা মেইলি সুবাস নাকে এলো। না, আর তো সহ্য হচ্ছে না আমার। রাগে ফুলতে ফুলতে বললাম, এত রাতে গায়ে মেয়েদের পারফিউম লাগিয়ে বাড়িতে কেন আসতে হয়েছে? যার কাছে গিয়েছিলে সেখানেই থেকে যেতে। নিলয় আমার কোনো কথার উত্তর না দিয়ে নিজের শরীরটা শুকে দেখলো। নিলয় বুঝতে পেরেছে যে মেয়ের সাথে এতক্ষণ মাখামাখি করে এসেছে সে মেয়ের পারফিউমের গন্ধ তার শরীরে লেগে আছে। জানি আমাকে উত্তর দেওয়ার মতো কোনো ভাষা নিলয়ের নেই। তাই নিলয় কোনো কথা না বলে অফিসের ব্যাগটা আমার হাতে দিয়ে রুমের ভেতরে চলে গেল। টেনশনে আমার মাথায় কাজ করছে না। ইদানিং নিলয় আমার সাথে কেমন যেন মিসবিহেভ করছে। একা একা তো আর বাতাসের সাথে ঝগড়া করা যায় না। তাই আমি ওর পেছনে পেছনে রুমের দিকে চলে গেলাম। রুমে এসে দেখলাম নিলয় গোসল করার জন্য লুঙ্গি আর গামছা নিয়ে বাথরুমের দিকে ঢুকছিল। আমিও তার সাথে সাথে বাথরুমে ঢুকে গেলাম। নিলয় বলল, তুমিও গোসল করবে নাকি? আমি বললাম, আমি তো তোমার মতো আকাম করে আসিনি, আমি কেন গোসল করব? নিলয় বলল, আকাম মানে? আমি বললাম, যদি আকাম নাই করে আসবে তাহলে শরীর থেকে মেয়ে লোকের গন্ধ উঠবে কেন? আর প্রতিদিন দেখি অফিস থেকে এসে গোসল করো। আমার কথা শুনে নিলয় বলল, আমি কি গোসলও করতে পারবো না? আমি বললাম, মানুষ প্রতিদিন একবার গোসল করে, তুমিও প্রতিদিন অফিসে যাওয়ার সময় গোসল করে যাও, তাহলে অফিস থেকে এসে তোমার কেন আবার গোসল করতে হবে? আমার স্বামী তখন বলল, আমি সারাদিন অফিসে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি, তাই একটু গোসল করি। আমি বললাম, দেখো নিলয়, আমাকে শেখাতে আসবে না। তোমাদের হোল অফিস এসি কন্ট্রোল, ইউ ডোন্ট হ্যাভ টু সুইট দেয়ার। যদি ঘুমাতে তাহলে মেনে নিতাম, তুমি গোসল করবে। আমার উত্তেজিত কণ্ঠে কথাগুলো শুনে নিলয় বলল, দেখো সারাদিন পরিশ্রম করে এসেছি, এখানে ঘ্যানোর ঘ্যানোর ভালো লাগছে না। গিয়ে আমার জন্য ডাইনিং টেবিলে খাবার বেড়ে দাও, আমি খেয়ে ঘুমাবো। আমি বুঝতে পারলাম নিলয় কিছুতেই স্বীকার করবে না। তাই আর কথা না বাড়িয়ে বললাম, নিজের খাবার নিজে বেড়ে খাও, আর না হয় যার সাথে টাইম পাস করে এসেছো তার কাছে গিয়ে খাও। বলেই আমি বাথরুম থেকে বের হয়ে সোজা বেডরুমে খাটের দিকে চলে গেলাম। আমার মেয়ে আর আমি খাটের উপর শুয়ে আছি। কিছুক্ষণ পর দেখলাম নিলয় নিজে নিজে রান্নাঘর থেকে খাবার নিয়ে খাবার টেবিলে বসে খাচ্ছে। আমার খাট থেকে ডাইনিং টেবিলটা দেখা যায়। নিলয় খেয়াল করলো আমি নিলয়কে ফলো করছি। তাই নিলয় ডাইনিং টেবিল থেকে আমাকে ডাক মেরে বলল, আমি ভাত বেড়েছি, এসো একসাথে খাই। আমার মাথাটা আরো গরম হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলাম, যখনই অন্য মেয়ের সাথে আকাম করতে যাও তখন কি ওই মেয়ের চেহারার উপর আমার চেহারাটা একবারও ভেসে ওঠে না? একবারও কি মনে পড়ে না ঘরে একটা বউ রেখে কিভাবে অন্য মেয়ের সাথে এসব করছি? কথাগুলো মনে মনে বিড়বিড় করছি আর নিলয়ের প্রতি গভীর ঘৃণার জন্ম দিচ্ছি। একটু পরে খেয়াল করলাম নিলয় ডিনার শেষ করে এসে খাটের পাশে বসলো। আমার মাথার উপর হাত রাখতে চাইলো। আমি হাতটা সরিয়ে দিয়ে আমার মেয়ের বুকে নিয়ে এক পাশ হয়ে শুয়ে পড়লাম। উষ্ণতার ঘুম ভেঙে যাবে, তাই নিলয় আমার সাথে বাড়াবাড়ি করলো না। সেও আমার পাশে শুয়ে পড়লো। হঠাৎ মনে পড়লো আমার বান্ধবী রেশমি আমাকে বলেছিল, স্বামীরা যদি বাইরে কোনো নারীর প্রতি আসক্ত হয়ে পড়ে তারা স্ত্রীর বিশেষ মুহূর্তে সাড়া দেয় না। মনে মনে ভাবলাম রেশমির কথাটা ট্রাই করে দেখি। পাশে ফিরে দেখলাম নিলয় কপালের উপর হাত দিয়ে চোখ ঢেকে শুয়ে আছে। নিলয় তখন বলল, আজ ভালো লাগছে না, শরীরটা বড্ড ক্লান্ত, আজ কিছু করতে পারবো না। আমার সন্দেহের দিকটা আরো বেশি তীক্ষ্ণ হলো। তাহলে রেশমির কথাই ঠিক, ঘরের মানুষটি যখন অন্য নারীর প্রতি আসক্ত হয়ে পড়ে তখন সে আর ঘরের স্ত্রীকে সময় দিতে চায় না। মনে মনে
মনে ভাবলাম কাল একবার ওর অফিসে গিয়ে দেখব ও এত রাত পর্যন্ত অফিসে কি করে, নাকি অফিসের নাম দিয়ে অন্য নারীকে সময় দিতে যায়। পরের দিন সকালে আমি নিলয়ের অফিসে যাই। অফিসে গিয়ে দেখি নিলয় যে টেবিলে অফিস করত সেই টেবিলে বসে আছে অন্য একটি মেয়ে। আমাকে দেখে মেয়েটি বলল, কিছু বলবেন? আমি পাশের চেয়ারে বসলাম। মেয়েটি আমাকে বলল, আপনি কি কাউকে খুঁজছেন? আমি বললাম, নিলয়। মেয়েটি আমাকে কোনো কথা বলতে না দিয়ে বলল, নিলয় স্যারের কথা বলছেন? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। মেয়েটি বলল, স্যার তো 4টার দিকে বের হয়ে গেছে। আমি তখন বললাম, 4টার দিকে বের হয়ে গেছে মানে? মেয়েটি বলল, ইদানিং স্যার প্রতিদিনই 4টার দিকে বের হয়ে যায়। আপনার যদি কোনো প্রবলেম থাকে আমাকে শেয়ার করতে পারেন, আমি সলভ করার চেষ্টা করব। আমি মেয়েটিকে কিছু বললাম না, কারণ মেয়েটিকে বলেও কোনো লাভ নেই। নিলয় প্রতিদিন 4টায় বের হয়, অথচ ঘরে ফেরে রাত 11টা কিংবা 12টার দিকে। মধ্যেখানের এই সময়টাতে নিলয় যায় কোথায়? আমার সন্দেহ আরো ঘনীভূত হতে লাগলো। তাহলে কি আমার স্বামী অন্য কোনো নারীর ফাঁদে পড়েছে? মেয়েটি আমাকে বলল, আপনি কি কিছু ভাবছেন? আমি বললাম, না। আমি মেয়েটির সাথে আর কথা বাড়ালাম না, কারণ মেয়েটি আমাকে চেনে না। তবে এই অফিসের বড় স্যার আমাকে চেনে। তাই আমি মেয়েটির সামনে থেকে উঠে বড় স্যারের রুমের দিকে গেলাম। বড় স্যার তখন অফিসে ছিলেন। স্যার খুব ফরেজগার মানুষ। আমি রুমে ঢুকেই স্যারকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আরে মিস নিলয়, কি ব্যাপার এমন অবেলায় অফিসে? এনিথিং রং? আমি বললাম, স্যার কিছু মনে না করলে একটা কথা জানতে পারি? স্যার আমাকে অভয় দিয়ে বলল, অফকোর্স জানতে পারো, যদি বিষয়টা আমার জানা থাকে। আমি বললাম, স্যার নিলয় অফিস থেকে বের হয়ে কয়টায়? আমার এমন প্রশ্ন শুনে স্যার চোখের চশমাটা খুলতে খুলতে বলল, কেন বলো তো? আমি বললাম, আমি যতটুকু শুনেছি সে প্রতিদিন আর্লি অফিস থেকে বের হয়ে যায়, বাট ঘরে ফিরে মধ্যরাত্রিতে। স্যার তখন আমাকে বলল, ওয়েট, নিলয় কয়টার দিকে ঘরে ফেরে? আমি বললাম, টাইমের কোনো ঠিক নেই স্যার, কোনোদিন 11টা বাজে, কোনোদিন 12:30 বাজে। এমন সময় দেখলাম স্যারের মোবাইলে একটা কল আসলো। স্যার আমার দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি বলে স্যার কলটা রিসিভ করলো। স্যার বলল, ওয়ালাইকুম আসসালাম। ওপাশ থেকে একটা লোক বলল, আপনার অফিসের এক কলিগ হোন্ডা অ্যাক্সিডেন্ট করে বর্তমানে ইফতি মেডিকেল সেন্টারে ভর্তি আছেন। স্যার তখন বলল, আমার অফিসের কলিগ? কি বলছেন আপনি? লোকটি তখন বলল, জি, আমি ডাক্তার আরিফিন সিদ্দিকী বলছিলাম। লোকটির গলায় আপনার অফিসের কার্ড ঝোলানো ছিল, সেখান থেকে নাম্বার নিয়ে আমি আপনাকে ফোন করেছি। মুমিন স্যার বলল, কার্ডে ওনার নাম কি লেখা আছে? ডাক্তার পরিচয় দেয়া ওপাশের লোকটি তখন বলল, কার্ডে তো নাম লেখা আছে সৈয়দ ইরফানুল ইসলাম নিলয়। স্যার বলল, নিলয়? নিলয় নামটি শুনে হঠাৎ আমার কলিজা মোচড় দিয়ে উঠল। আমি তখন স্যারের দিকে তাকিয়ে বললাম, নিলয়? মোমিন স্যার তখন বলল, ওকে ডক্টর, আমি এখনই আসছি। বলেই মোমিন স্যার মোবাইলের লাইনটা কেটে দিয়ে, তোমার স্বামী নিলয় নাকি বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আমার সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে গেল। আমার নিলয় বাইক অ্যাক্সিডেন্ট করেছে কিভাবে? মোমিন স্যার তখন বলল, অত সব জিজ্ঞেস করার সুযোগ পাইনি। আমি তখন পাগলের মতো বললাম, স্যার নিলয় এখন কোন হসপিটালে আছেন? মোমিন স্যার বলল, ইফতি মেডিকেল সেন্টারে, আমার সাথে চলো। আমিও যাচ্ছি। বলেই মোমিন স্যার আমার সাথে ইফতি মেডিকেল সেন্টারের উদ্দেশ্যে বের হলেন। আমরা মেডিকেল সেন্টারে ডাক্তার রুমের সামনে আসতে ডাক্তার আরিফিন সিদ্দিকী রুমের ভেতর থেকে বের হয়ে আমাদের সামনে দাঁড়ালেন। মোমিন স্যার ডাক্তার আরিফিন সিদ্দিকীকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম, আমি হাশেম অ্যাক্সেসরিজ প্রাইভেট লিমিটেডের সিও আব্দুল মমিন খান। ডাক্তার আরিফিন সিদ্দিকী বলল, টেনশনের কোনো কারণ নেই, আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে, কেবিনে আছে, ইচ্ছে করলে কথা বলতে পারেন। মোমিন স্যার ডাক্তারকে থ্যাংক ইউ বলে আমাকে সাথে নিয়ে কেবিনের ভেতর ঢুকে গেল। কেবিনে ঢুকে দেখি নিলয়ের মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। বুঝতে পারলাম জখমটা ভালোভাবে হয়েছে। আমাকেও স্যারকে দেখে একটু উঠে বসার চেষ্টা করলো। স্যার বলল, নো রিল্যাক্স বয়। আমি সব ভুলে গিয়ে বললাম, তোমার এই অবস্থা কি করে হলো? নিলয় বলল, হানি ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার সময় একটি গাড়ির সাইডে লেগে আমার হোন্ডাটা ফ্লাইওভার থেকে নিচে ছিটকে পড়ে। আমাদের বাসায় যাওয়ার সময় তো হানি ফ্লাইওভার পড়ে না। নিশ্চয় তুমি কোনো নারীর সাথে দেখা করার জন্য ওইদিকে যাওয়ার সময় তোমার এমন দুর্ঘটনা ঘটেছে। এজন্যই বলি, পাপ কখনো বাপকেও ছাড়ে না। মোমেন স্যার আমার দিকে তাকিয়ে বলল, কুল ডাউন মিস, আগে ব্যাপারটা ক্লিয়ার হতে দিন। মিস্টার নিলয়, আমার যদি ভুল না হয় তোমার বাসা শনি রাখরার দিকে। তুমি অফিস ছুটির পর তোমার বাসার দিকে না গিয়ে হানি ফ্লাইওভারের দিকে কেন গেলে? নিলয় তখন বলল, স্যার আমি রাইড শেয়ার করি। আমি তখন বললাম, তুমি রাইড শেয়ার করো মানে? নিলয় তখন বলল, দেখো মিম, আমি স্যারের কাছে যে চাকরিটা করি সেই চাকরিতে মাস শেষে আমি বেতন পাই মাত্র 40,000। আমার বাসা ভাড়া প্রতি মাসে 20,000, মেয়ের স্কুল খরচ প্রতি মাসে 5,000, ওর টিউশনি খরচ আছে আরো 3,000, বাকি থাকে আমার হাতে মাত্র 12,000। গ্রামের বাড়িতে বাবা মার জন্য প্রতি মাসে 10,000 করে পাঠাতে হয়। সব মিলিয়ে আমার হাতে থাকে মাত্র 2,000 টাকা। এই 2,000 টাকায় না চলে সংসার, না চলে আমার প্রতিদিন অফিসে যাওয়া আসার খরচ।
দুর্মূল্যের বাজারে 40,000 টাকা বেতনের চাকরিতে পোষায় না, তাই বাড়তে একটু ইনকামের জন্য প্রতিদিন অফিস ছুটির পরে আমি আমার হোন্ডাটা নিয়ে 7-8 ঘন্টা রাইড শেয়ার করি। তাতে প্রতিদিন 6 থেকে 7,000 টাকা আমার ইনকাম হয়, যা দিয়ে কোনো রকম আমার সংসারটা চলে। গতকাল তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না আমার শরীর থেকে মেয়ে লোকের পারফিউম কেন বের হচ্ছে? কারণ আমি হোন্ডা নিয়ে রাইড শেয়ার করি। কত রকমের প্যাসেঞ্জার আমার হোন্ডার পেছনে ওঠে। হোন্ডাতে কি একটা মেয়ে বসলো নাকি একটা পুরুষ বসলো সেদিকে আমার খেয়াল থাকে না। আমার গন্তব্য থাকে লোকটির দেওয়া ঠিকানা। চলার পথে অনেক যাত্রী পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে। তাদের শরীরে লেগে থাকা ঘামের গন্ধ, কখনো বা পারফিউমের গন্ধ আমার শরীরে লেগে যায়। নীলের মুখে এমন কথা শুনে আমার দু চোখে পানি আর ধরে রাখতে পারলাম না। আমি তখন নীলের হাত চেপে ধরে বললাম, ব্যাস নিলয়, আর বলো না, আমি যা নিতে পারছি না। তুমি আমাকে সুখে রাখার জন্য, সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য অফিস ছুটির পর এত কষ্ট করতে, তা তো আমাকে কখনো বলনি। নিলয় তখন বলল, আমি চাইনি আমার সংসারে কোনো চাপ তোমার মনের উপর পড়ুক। আমি যদি রাইড শেয়ার করি সেটা শুনলে তুমি হয়তোবা নিজেকে ছোট ভাববে। একজন বাইক চালকের স্ত্রী হিসেবে নিজেকে ছোট মনে হতে পারে, তাই আমি বিষয়টি তোমার থেকে গোপন করেছি। স্যার তখন পাশ থেকে বলল, দেখো নিলয়, পৃথিবীতে কোনো কাজকে ছোট করে দেখার সুযোগ নেই। তুমি সংসারে সচ্ছলতা ফেরাতে রাইড শেয়ার করেছো, এটা তো দোষের কিছু নয়, বরং আমি মনে করি তোমার স্ত্রী এতে প্রাউড ফিল করা উচিত। পাশ থেকে দাঁড়িয়ে আমি বললাম, আমি প্রাউড ফিল করি। তোমার মতো এমন স্বামী কজন স্ত্রী পায়? হ্যালো ভিউয়ার্স, সন্দেহ এমন একটি রোগ যা তিলে তিলে মানুষকে শেষ করে দেয়। দাম্পত্য জীবনে সন্দেহ একবার ঢুকে গেলে সেই সংসারে আর শান্তি ফিরে আসে না। তাই আসুন আপনার লাইফ পার্টনারকে সন্দেহ করার আগে তার গতিবিধির উপর নজর রেখে দেই, আদৌ আমরা যা ভাবছি তা সত্যি কিনা। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।